মানে এই দল ভর্তি যে কি ধরনের চিন্তা ভাবনার মানুষ আর কি কি সব গুণধর চোর এবং যৌন বিকৃতি সম্পন্ন তরুণেরা যুক্ত হয়েছেন, এর বোধহয় খুব বড় আর কোনো প্রমাণের দরকার হয় না। সারোয়ার তুষার এই গুণধর ব্যক্তিটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বারবার উঠছে এবং কোনো বিচার হচ্ছে না। এবার রেকর্ড ফাঁস হয়ে গেছে। মানে চুরি কিংবা যৌন হয়রানি কোনো বিষয়েই যখন সামাজিক মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে খবর এমন ভাবে ছড়িয়ে পড়ে যে জাতীয় নাগরিক পার্টি আর সামাল দিতে পারে না, তখন তারা কারণ দর্শানোর নোটিশ বা শো কজ জারি করে। তো ফোন রেকর্ড আমরা ফাঁস হয়ে যেতে দেখেছি। সেসব ফোন রেকর্ডের বেশিরভাগই সংবাদপত্র অফিসে সংবাদ মাধ্যমের কাছে চলে এসেছিল সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এনটিএমসি, ওই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যার মাধ্যমে টেলিফোনে আড়ি পাতার সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা হয়েছিল এবং টেলিফোনে আড়ি পাতা হচ্ছিল। তাহলে এনটিএমসি কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি এনসিপির সর্বনাশ ডেকে আনতে চাইছে? তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের অত্যন্ত সক্রিয় এবং সরব যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈতিক স্খলনের অভিযোগ ওঠার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আপনারা জানেন এনসিপি বরাবরই কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ব্যাপারে কোনো দ্বিধা করে না, ভীষণ সক্রিয়। এর আগেও 400 কোটি টাকা পাঠ্যপুস্তক বোর্ড থেকে কাগজ বাণিজ্য করে হাতিয়ে নেওয়ার অভিযোগে ইনকিলাবে তানভীর নামে এক সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকেও জাতীয় নাগরিক পার্টি শোকজ করেছিল। সেই তানভীরের বিরুদ্ধে এছাড়াও অভিযোগ ছিল যে সারা দেশের ডিসি নিয়োগ করে তিনি নাকি শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার মানে চুরি কিংবা যৌন হয়রানি কোনো বিষয়েই যখন সামাজিক মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে খবর এমন ভাবে ছড়িয়ে পড়ে যে জাতীয় নাগরিক পার্টি আর সামাল দিতে পারে না, তখন তারা কারণ দর্শানোর নোটিশ বা শো কজ জারি করে। তবে দলের ভেতরে এর আগে যে তারা বিষয়গুলো জানতো না, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। যেমন এক্ষেত্রে সারোয়ার তুষারের যে ভয়াবহ কুরুচিপূর্ণ কথোপকথন ফাঁস হয়ে গেছে দলের একজন কর্মীর সঙ্গে, নারী কর্মীর সঙ্গে তিনি যে ভাষায় কথা বলছেন, সেই নারী কর্মী কিন্তু ভুক্তভোগী হিসেবে দলীয় নেতৃবৃন্দকে জানিয়েছিলেন যে সারোয়ার তুষার তাকে ক্রমাগতভাবে যৌন হয়রানি করছেন। যেসব টেক্সট মেসেজ এবং কল রেকর্ড ফাঁস হয়ে গেছে সেসব বিষয়ে তার কথা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলামের সঙ্গে। নাহিদ ইসলাম তাকে অন্য দুজন নেতার সঙ্গে কথা বলতে দেন। আর এই নারী ভুক্তভোগী সবচেয়ে বড় যে কথাটা বলেছেন যে তিনি গিয়েছিলেন দলের নারী মুখপাত্র মানে সামান্থা শারমিনের কাছে এই সারোয়ার তুষার যে তাকে যৌন হয়রানি করছেন সে বিষয়ে অভিযোগ তুলে ধরতে বা একটা সুরাহা করতে। সামান্থা শারমিন তাকে উল্টে বলেছেন যে আপনি যে সারোয়ার তুষারকে তুমি তুমি করে কথা বলেন তাতে কি তাকে একরকম ইনভাইট করা হয় না? মানে এই দল ভর্তি যে কি ধরনের চিন্তা ভাবনার মানুষ আর কি কি সব গুণধর চোর এবং যৌন বিকৃতি সম্পন্ন তরুণেরা যুক্ত হয়েছেন, এর বোধহয় খুব বড় আর কোনো প্রমাণের দরকার হয় না। মানে একজন নারী বলছেন আরেকজন নারী যদি একজন পুরুষকে তুমি বলেন তাহলেই নাকি তাকে যৌন হয়রানির ইনভাইট করা হচ্ছে। অন্যদিকে যতক্ষণ না কল রেকর্ড আর টেক্সট মেসেজ ফাঁস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তীব্র নিন্দার ঝড় উঠছে, ততক্ষণ পর্যন্ত দলেও কেউ নড়ে চড়েও বসে না, কারণও দর্শায় না। এমনকি নাহিদ ইসলাম ডেকে সারোয়ার তুষারকে একটু ধমকেও দেয় না বা কোনো দলীয় সালিশেরও ব্যবস্থা করে না। সারোয়ার তুষার কিন্তু গুণধর আজকে থেকে না। এই যৌন হয়রানির গুণ বা নারীদেরকে উত্তপ্ত করা, হয়রানি করা, এ ধরনের আচরণের অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘ সময়। রাষ্ট্র চিন্তা হচ্ছে সেই দল যেই দলের সাথে তখন ঐক্যবদ্ধভাবে জোট গঠন করে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিল জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, নুরুল হক নুরুল ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদের মতো দলগুলো। তার মানে এই আওয়ামী লীগ বিরোধী রাজনীতি এবং বুদ্ধিবৃত্তিক চিন্তার একেবারে কেন্দ্রে সারোয়ার তুষার দীর্ঘ সময় ধরে সক্রিয় এবং সরব জীবন যাপন করছেন। এই গুণধর ব্যক্তিটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বারবার উঠছে এবং কোনো বিচার হচ্ছে না। এবার রেকর্ড ফাঁস হয়ে গেছে, টেক্সট মেসেজ ফাঁস হয়ে গেছে। জাওয়াদ নির্ঝর নামের একজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ফাঁস করে দেওয়ার পর সারোয়ার তুষার নাকি এখন দলের
সেই ভুক্তভোগী নারীকে বারবার ফোন করে উত্ত্যক্ত করে বলছেন যে তিনি সেই রেকর্ড ফাঁস করে দিয়েছেন। সেই অভিযোগও দেখছি পত্রিকার পাতায়, অনলাইন সংবাদ মাধ্যমে সে খবরও বেরিয়ে গেছে। গুণধর সারোয়ার তুষার অবশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে এভাবে এ ধরনের কল রেকর্ড ফাঁস করে দিয়ে নারীদের সম্মান, মর্যাদা, ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করার তিনি বিপক্ষে, মানে নারীর মর্যাদার প্রতি সারোয়ার তুষার এবং তার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সে যে কি উদ্বেগ, সে যে কি উৎকণ্ঠা, তার এক জলজ্যান্ত প্রমাণ আসলে এই ঘটনা, এই ফোন রেকর্ড, এই টেক্সট মেসেজগুলো। এবং সবচেয়ে বড় প্রমাণ এই যে ভুক্তভোগী নারী দলের নারী নেত্রী এবং প্রধান নেতার কাছে গিয়ে কোনো সমাধান পাননি, কিংবা এই ঘটনা ফাঁস হওয়ার আগে তারা এই গুণধর সারোয়ার তুষারকে কোনো শোকজ করারও প্রয়োজন বোধ করেনি। দেখুন, এটাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতি। আমার কাছে এই ঘটনাটি প্রধানত কৌতূহলোদ্দীপক, ইন্টারেস্টিং মনে হচ্ছে এই কারণে যে কে এই কল রেকর্ড ফাঁস করলো। ভুক্তভোগী নারী যদি কল রেকর্ড ফাঁস করবেন, তার নিজের পরিচয়, ব্যক্তিগত জীবনকে এতটাই প্রকাশ্য করে ফেলবার সাহস বা উদ্যোগ নেবেন, তাহলে তিনি তো সেটা নিজ উদ্যোগেও করতে পারতেন, কিংবা তাহলে কি তিনি সত্যি দলের কাছে প্রতিকারের জন্য যেতেন? দেখুন, এ ধরনের কল রেকর্ড, টেক্সট মেসেজ সাধারণত কোন পরিস্থিতিতে ফাঁস হয়ে যায় সেটা আমার ধারণা সাংবাদিক জাহাওয়াত নির্ঝরও আমার সঙ্গে হয়তো একমত হবেন যে সাধারণভাবে এই কল রেকর্ড, টেক্সট মেসেজগুলো সাংবাদিকদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য আসে গোয়েন্দা সংস্থার কাছ থেকে, সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে। গত কয়েক বছর যাবত আমরা যত আলোচিত ফোন কনভারসেশন দেখেছি, শেখ হাসিনা, খালেদা জিয়ার ফোন কনভারসেশন থেকে শুরু করে যত ফোন রেকর্ড আমরা ফাঁস হয়ে যেতে দেখেছি, সেসব ফোন রেকর্ডের বেশিরভাগই সংবাদপত্র অফিসে, সংবাদ মাধ্যমের কাছে চলে এসেছিল সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এনটিএমসি, ওই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যার মাধ্যমে টেলিফোনে আড়ি পাতার সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা হয়েছিল এবং টেলিফোনে আড়ি পাতা হচ্ছিল। তাহলে এনটিএমসি কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি এনসিপির সর্বনাশ ডেকে আনতে চাইছে? তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে? 2021 থেকেই যেহেতু রাষ্ট্রচিন্তার নেতা হিসেবে এ ধরনের হয়রানি করার গুণ সারোয়ার তুষারের ছিল, আছে বলে জানা আছে পরিচিত পরিসরে, সে কারণেই কি সারোয়ার তুষারের ওপর নজর রাখা হচ্ছিল, তার ফোনে আড়ি পেতে এই টেলিফোন কনভারসেশন নিয়ে শেষ পর্যন্ত সেটা সংবাদ মাধ্যমে প্রকাশ করে দেওয়া হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেওয়া হলো সেই সময়ে যখন এনসিপি ঠিক বুঝে উঠতে পারছে না তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের লন্ডন বৈঠকের পর তারা কি অবস্থান নেবে। জুলাই সনদের মাধ্যমে তারা সংবিধান বাতিল চায়, রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের অর্থাৎ সেনা, নৌ, বিমান বাহিনী প্রধানের অপসারণ চায়, সামরিক কর্তৃত্বে, সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল চায়। এই অবস্থায় এনসিপিকে একটু ভড়কে দেওয়া, এনসিপিকে একটু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, কিংবা আর যারা যা করছেন, যারা তানভীরের মতো চুরি করছেন শত কোটি টাকা, কিংবা যারা সারোয়ার তুষারের মতো একদিকে সংস্কারের বাংলাদেশ, নতুন বাংলাদেশের বড় কথা টক শোতে গিয়ে, বিভিন্ন ফোরামে গিয়ে বলে আসছেন, অথচ নিজেরা সরাসরি নিজ দলের নারী কর্মীদেরকে এভাবে হয়রানি করছেন, তারা একটু ভড়কে যাবেন, সাবধান হবেন, কিংবা নিচুস্বরে কথা বলবেন, সেটা এই সময়ে কে চাইতে পারে? অনেক ক্ষেত্রেই সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এনটিএমসি কে দিয়ে এই মনিটরিং গুলো তো সরকারের তরফ থেকে করানো হয়, মানে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হয়নি তো যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ডক্টর ইউনূসের নিজ দল, কিন্তু তাকেই কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, তার দাবি দাওয়াকে কোনোভাবে একটা যুক্তিসঙ্গত ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যাচ্ছে না। সে কারণেই কি এদের দলীয় নেতাকর্মীদের প্রত্যেকটি পদক্ষেপের দিকে সামরিক গোয়েন্দা সংস্থা নজর রাখছে, এনটিএমসি টেলিফোনে আড়ি পাচ্ছে এবং সময় মতো আরো নানা প্রমাণাদি হাজির হবে। এই প্রমাণাদি হাজির হতে শুরু করলে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি কি সত্যি টিকতে পারবে? যে ধরনের অন্যায়, যে ধরনের ফৌজদারি অপরাধ প্রকাশ্যে গত 10 মাসে তারা করে গেছেন। ইউনূসের বিস্ময়কর উত্থান,
এবং বিস্ময়কর সৌভাগ্য এবং ঈর্ষণীয় প্রাপ্তি। এটি কেবল বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে তার জমানার যে সকল সফলতম মানুষ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। একটা মানুষের জীবনে যা যা প্রাপ্য, পরিবার, অর্থ, সম্মান, স্বাস্থ্য, কি নেই তার বয়স এখন প্রায় 88 বছর। এ বয়সে তিনি একেবারে 40 বছরের তাগড়া যুবকের মতো পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। এখনো বলতে গেলে তার চশমা ছাড়াই তিনি চলাফেরা করেন, কথা বলেন, ইন্টারভিউ দেন, চোখে চশমা পরেন না, বাক্য হারিয়ে যায় না। কৌশল অবলম্বন করতে পারেন কথা বলতে গিয়ে মুখের অভিব্যক্তি, অর্থাৎ তার যে রাগ, ক্রোধ, প্রেম, ভালোবাসা, এটা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এই বয়সে। আপনি তার মুখ দেখে বুঝতে পারবেন না তিনি রাগত, না প্রেমাহত, নাকি প্রেমে উদ্বুদ্ধ, বুঝতে পারবেন না। এটি বিরল, এই বয়সে সাধারণত হয় না। ডক্টর মোহাম্মদ, যাকে বলা হয় মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, মোরালেস আপনি তার সঙ্গে এই ভদ্রলোকের এই বয়সজনিত যে জিনিসগুলো আছে সেটা তুলনা করতে পারেন, যে এখনো ডক্টর মাহাথির মোহাম্মদ যেভাবে উজ্জীবিত, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেভাবে আছেন। কিন্তু ব্যবসা বাণিজ্য, রাজনীতি, নোবেল প্রাপ্তি, সম্মান, আসলে একটা জীবনে, একটা মানুষের জীবনে এরকম হয় না। আল্লাহর অশেষ রহমত, বরকত অথবা অন্য যে কোনো কারণে হোক তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। এখন এই অবস্থাতে মান সম্মান নিয়ে তার পরিসমাপ্তিটা, জীবনের যে পরিসমাপ্তিটা, সেটা কিভাবে হবে? তিনি ক্ষমতা থেকে চলে যাবেন, যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয়, সেটা তিনি স্বেচ্ছায় ছেড়ে দিবেন, আমি আর পারছি না, পদত্যাগ করবেন। তিনি প্রকৃতির নিয়মে মরে যাবেন অথবা মারা যাবেন। তারপর আর কি হতে পারে? মানে আলটিমেটলি জীবনের এই পর্যায়ে এসে তার সবকিছুতে একটা সমাপ্তি হবে, তাকে কবরে যেতেই হবে। কোনো মানুষই অমর নয়। বছর চালিয়েছেন, তার আগে 5 বছর, 20 বছর প্রধানমন্ত্রী, এরপরে দুইবার সংসদে বিরোধী দলীয় নেত্রী, সে 1981 সন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের মতো একটা বড় দলের সভানেত্রী। কার্যত অর্থবিত্ত ক্ষমতার যে প্রাপ্তি, শেখ হাসিনার এই সঙ্গে আপনি পৃথিবীর কারো তুলনা করতে পারবেন না। কিন্তু একই সঙ্গে যদি তার পালিয়ে যাওয়া, তার পরাজয়, এখন তার চোখের সামনে তার প্রিয়জনরা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, পালিয়ে রয়েছেন, আহাজারি করছেন, এটা সহ্য করা সম্ভব নয়। প্রতিটা মুহূর্তে তাকে বেদনাহত করছে এবং করবে। এটা জীবনের একটা বিরাট পরাজয় এবং এই পর্যায়ে এখান থেকে ঘুরে দাঁড়ানো ঘটেনি, মানব জাতির ইতিহাসে কখনো ঘটেনি। শেখ হাসিনার বয়সে প্রায় 80 বছর। ফলে বড় একটা বটবৃক্ষ যদি উপড়ে যায়, পড়ে যায়, ওটা আর পুনরায় বপন করা যায় না। ফলে কি হলো, শেখ হাসিনার যত অর্জন, যত সুনাম, দেখুন তার সেই যে পতনের মধ্য দিয়ে সেটা তার শেষ হয়ে গেল। একইভাবে আরো অনেক ইতিহাসে বিখ্যাত ঘটনা রয়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এতকালের যে অর্জন, তার 88 বছরের জীবনের যে অর্জন, সে অর্জনটা এখন নির্ভর করছে তার পরিসমাপ্তিটা কিভাবে হবে। পতন দিয়ে নাকি শান্তিপূর্ণভাবে আরো কোনো সফলতা দিয়ে তার জীবনের পরিসমাপ্তি হবে। গত 10 মাসে তার জীবনে যা কিছু ঘটেছে, এটা যদি তার অতীতের সফলতা ধরেন, আমার এখনো মনে আছে তিনি যেদিন নোবেল পুরস্কার পেলেন, সেদিন সারা বাংলাদেশ নেচেছিল, পশ্চিমবঙ্গ নেচেছিল, এশিয়া নেচেছিল, তার সঙ্গে সঙ্গে ওনার যারা বিশ্ব নন্দিত বন্ধু বান্ধব আছে তারাও নেচেছিল। এবং সেই যে নৃত্য, তার নোবেল পুরস্কার প্রাপ্তির সময় যে নৃত্য, সেই নৃত্য সেই উনি যেদিন প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন সেই দিন পর্যন্ত অব্যাহত ছিল। কিন্তু এটি ক্রমাগত সেই নৃত্য এখন ক্রন্দনে পরিণত হয়েছে। মানুষ তাকে সমালোচনা করছে, গালাগাল দিচ্ছে, তাকে নিয়ে ট্রল করছে, আজে বাজে কথা বলছে, অথচ এটা হওয়ার কথা ছিল না। এটা কেন হলো, কিভাবে হলো, এটা উনি ভালো জানবেন। আমি শুধু এখানে প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আপনাদেরকে বলি। আমরা যে মানুষ মারা যাওয়ার পরে লাশ কবরে রাখে, সে সময় একটা দোয়া আমরা পড়ি।
সেই দোয়াতে আমরা কি বলি? আল্লাহর কথা, পবিত্র কালামে পাকের কথা, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যেই তোমাকে গ্রথিত করা হলো, চাপা দেওয়া হলো, কিংবা কবর দেওয়া হলো। আবার এই মাটি থেকেই একদিন আবার তোমাকে উঠানো হবে। তো এই যে মৃত্যুর সময় যে একটা অমীয় বাণী পবিত্র কালামের, এর সঙ্গে আমরা দুনিয়াতে আরেকটি কথা, তোমারে বুদ্ধিবে যে গোকুলের বাড়ি শেষে, এটাও যেভাবে প্রিয়। আর যার যেখান থেকে উত্থান হয় ওখানেই তার পতন হয়, অর্থাৎ যে মানুষটি যে কর্ম করে তার উত্থান হয়েছে সেই কর্মের মাধ্যমে তার পতন হবে। অতীতে আপনি দেখেন বঙ্গবন্ধু রাজনীতি দিয়ে তার উত্থান, সেই রাজনীতির কারণেই তার পতন হয়েছে। জিয়াউর রহমানের কথা চিন্তা করেন, যে সামরিক বাহিনীর সাহায্য নিয়ে, সমর্থন নিয়ে তার উত্থান, সেই সামরিক বাহিনীর হাতে তার মৃত্যু হয়েছে। আমাদের দেশের 111 বলেন, এরশাদের পতন বলেন, মানে যাদের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে, বা যাদেরকে নিয়ে তাদের স্বপ্ন বাসর ছিল, সেই স্বপ্নই তাদের জন্য দুঃস্বপ্ন বয়ে এনেছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উত্থান, কোত্থেকে উত্থান হয়েছে? তার উত্থান হয়েছে পশ্চিমাদের আশীর্বাদের মাধ্যমে। তার উত্থান হয়েছে কথা বলার যোগ্যতার কারণে। গ্লোবালি তিনি কথা বলেছেন ইংরেজিতে, এবং সারা দুনিয়ার যাকে বলা হয় ব্র্যান্ডিং করেছেন নিজের সমস্ত কিছুকে। তার 3-0 থিওরি, তার গরিবের ব্যাংকিং, তার গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ ফোন, তার কর্পোরেট লাইফ, তিনি যেখানে হাত দিয়েছেন তার অনবদ্য উপস্থাপনা, তার নির্মল হাসি, তার ফ্রেন্ডলি বন্ধুসুলভ ব্যবহার, এর ফলে তিনি বিশ্ব জয় করেছেন। এখন এই জায়গাতে এসে এই গত 10 মাসে দেখা গেছে যে তার সেই গুণাবলীগুলোই তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। তিনি যে বিশ্বাস এবং আস্থা নিয়ে কাতারে গেছিলেন, কাতারে আমির তার সঙ্গে দেখা করেননি। যে বিশ্বাস এবং আস্থা নিয়ে তিনি জাপান গিয়েছিলেন, কোনো ফলাফল হয়নি। তিনি যে বিশ্বাস এবং আস্থা নিয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন, কিচ্ছু হয়নি। অথচ এই আন্তর্জাতিক বিদেশের মাটিতে তিনি সবসময় যেবারই গেছেন অর্জন করে নিয়ে এসেছেন, অনেক কিছু অর্জন করে নিয়ে এসেছেন প্রদর্শন করার মতো। কিন্তু এই গত 10 মাসে সবকিছু তার জন্য বুমেরাং হয়েছে। এই গেল এক। 2 নম্বর হলো পশ্চিমাদের যে আকাঙ্ক্ষা সমর্থন, সহযোগিতা, তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলোর কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষ থেকে মহামানবে পরিণত হয়েছে। এবং তিনি আজীবন মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। তার গ্রামীণ ব্যাংক স্বপ্ন দেখিয়েছে, তার প্রতিটি প্রতিষ্ঠান, তিনি গ্রামীণ ফোন করেছেন, ওখানে চাকরি করাটাও একটা স্বপ্নের বিষয় ছিল। তো এই ফেরিওয়ালা যারা, তারা সবসময় মানুষ দ্বারা নন্দিত হন, মানুষ তাদেরকে ভালোবাসে। কিন্তু এই মানুষগুলো যখন রিয়েলিটিতে চলে আসেন, তখন তার সেই স্বপ্নের ফেরি করা এবং রিয়েলিটির মধ্যে বিশাল যে সমস্যা, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জীবনে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ফলে তিনি গত কয় মাসে রাষ্ট্র ক্ষমতায় বসে যে সকল স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন, কথা বলেছেন, সবগুলো তার জন্য বুমেরাং হয়ে গেছে এবং তার পতনের কারণ হয়ে গেছে। জেল জীবনের সংখ্যায় অতিষ্ঠ ছিলাম আমি, প্রতি মুহূর্তে মনে হতো যে এর চেয়ে মরে যাওয়া ভালো। সেই আমাকে রাষ্ট্র ক্ষমতায় যে আল্লাহ বসিয়েছেন, আমি বিশ্বাস করলাম যে পৃথিবীতে আল্লাহ আছে। তো তিনি, তার জায়গায় যদি আমি হতাম, আমি বলতাম যে সব কাজ বাদ, আমি আমার নিজস্ব হালাল উপার্জন দিয়ে আমি একটু উমরা করে আসবো, কাবা শরীফ তাওয়াফ করবো, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে একটা সালাম জানিয়ে আসবো। আমি এই কাজ করতাম। উনি সেটা করেননি। তিনি আসমানের মালিককে ভুলে গেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছেন, কোরআনকে ভুলে গেছেন। অথচ যারা কোরআনের জিকির করে তাদেরকে তিনি ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছেন, না যে ইনস্ট্রুমেন্ট, নট অ্যাজ যে হৃদয় থেকে যে না এরা দিনই ভাই, এরা সত্যি কথা আমাদের জন্য অনেক কিছু করতে পারে। তিনি সেই কাজটি করেননি। তিনি যে কাজটি করেছেন সেটা বলতে গেলে শিরক। তিনি বলেছেন এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে। আরে বাবা, ছাত্ররা আপনাকে কিভাবে ক্ষমতায় বসাবে? যে ছাত্রদের কাপড় চোপড় ঠিক নাই, মেজ ভাড়া দিতে পারে না, বাড়িতে যাদের ঘরে চাল নাই, ডাল নাই, এই গরিব মানুষের সন্তান, ওদের জীবন নিয়ে টানাটানি, ওরা আপনাকে কি করে রাষ্ট্র ক্ষমতায় বসাবে? রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে আপনাকে আল্লাহ। আপনি আল্লাহ সে জায়গায়